আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপলি পাঠশালায়। তো আমাদের এসি সার্কিট মডিউল চলতেছে। তো এসি সার্কিট মডিউলের আজকে সেকেন্ড ক্লাস। তো আমরা আজকে পাওয়ারটা একটু পড়ার চেষ্টা করব। আর একটা কথা ভালোভাবে বলে দেই, এইখানে এসি সার্কিট যদি ভালো আপনি পারতে চান, মানে ভালো আউটপুট দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার থিওরি লাগবে। ঠিক আছে, আমি যে থিওরিগুলা গত ক্লাসে দেখাইছি এবং আজকে যে থিওরিগুলা দেখাবো, অবশ্যই ওইগুলা কি করা লাগবে, মাথার মধ্যে স্টোরেজ করা লাগবে, এরকমভাবে পড়া লাগবে। ঠিক আছে, তাইলে আপনি এসি সার্কিট ভালোভাবে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, পাওয়ার সাধারণত ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। ঠিক আছে, তো আমরা ডিসি সার্কিটে কিন্তু পাওয়ারটা কি হয়, পি ইকুয়াল টু বিআই। ঠিক আছে, এখন আমরা এসি সার্কিট পড়তেছি। তো এসি সার্কিটে পাওয়ার হচ্ছে আমাদের তিন প্রকার। এসি সার্কিটে পাওয়ার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তো এখন এই তিনটা পাওয়ার সম্পর্কে আমরা একটু দেখব। ঠিক আছে, আর এইখানে যে ত্রিভুজটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স ত্রিভুজ। হ্যাঁ, তারপর এইখানে দেখেন, এইখানে যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে আমাদের কারেন্টের দুইটা উপাংশ থাকে। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, এটা হচ্ছে আপনার কারেন্ট। ঠিক আছে, আই কারেন্ট। হ্যাঁ, এই কারেন্টের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আই কস থিটা আর একটা হচ্ছে আই সাইন থিটা। মানে একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে, ওই রকমভাবে আমাদের পাওয়ারটাও হচ্ছে তিন প্রকার। যেমন এটা হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তো প্রথমে আমরা অ্যাক্টিভ পাওয়ারটা ভালোভাবে একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, অ্যাক্টিভ পাওয়ারের আরও নাম আছে। এই অ্যাক্টিভ পাওয়ারটা আমরা অ্যাবসর্বড পাওয়ার বলি, এভারেজ পাওয়ার বলি, মেইন পাওয়ার বলি, ওয়াটসও বলি, কিলোওয়াট বলি, পি দ্বারা প্রকাশ করি, প্রকৃত পাওয়ারও বলে থাকি আমরা। হ্যাঁ, তো এসি সার্কিটে ভোল্টেজ এবং ইন ফেজের কারেন্টের গুণফলকে প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলে। ঠিক আছে, একে আমরা পি দ্বারা প্রকাশ করি আর কি। অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে কি, দেখেন, পি ইকুয়াল টু বিআই কস থিটা। এখন আমরা পাওয়ারের দুইটা সূত্র দিয়ে বের করতে পারবো। অ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো আমরা দুইটা সূত্র দিয়ে। একটা হচ্ছে বিআই কস থিটা, আর একটা কি বলেন তো, এই আই স্কোয়ার আর। এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, অ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো। আরেকটা কথা মনে রাখবেন, পাওয়ার বের করার তিনটা পাওয়ার আছে না আমাদের এসি সার্কিটে, তিনটা পাওয়ারই বের করার জন্য আমাদের দুইটা করে সূত্র আছে। ঠিক আছে, আর একক হচ্ছে যে কিলোওয়াট। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, অ্যাক্টিভ পাওয়ার আমরা পি দ্বারা প্রকাশ করি, একক হচ্ছে কিলোওয়াট বা ওয়াট। ঠিক আছে, আচ্ছা পরে কি দেখি কি আছে। কোনো এসি সার্কিটে ভোল্টেজ ভি, কারেন্ট আই এবং পাওয়ার ফ্যাক্টর কস থিটা এর গুণফলকে অ্যাক্টিভ পাওয়ার বলে। ঠিক আছে, এরকমই আর কি। আচ্ছা, এখন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটু দেখেন। রিঅ্যাক্টিভ পাওয়ার বা কোয়াড্রেচার পাওয়ার, এটা আমরা কিউ দ্বারা প্রকাশ করি, ভিএআর একক, কে ভিএআর একক। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের আরেকটা নাম আছে সক্রিয় পাওয়ার। ঠিক আছে, তাহলে একই পাওয়ারের কয়েকটা নাম আছে, ওইগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে পরীক্ষার মধ্যে প্রশ্নে। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার না বলে যদি সক্রিয় পাওয়ার চাই, তাহলে কি পাওয়ার বের করবেন আপনি, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করবেন। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলা আমাদের মাথায় রাখা লাগবে। দেখেন, এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট এর উলম্ব উপাংশ রিঅ্যাক্টিভ উপাংশ গুণফলকে
রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। আমরা তো দেখছিলাম কি আছে, কারেন্টের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এখানে উলম্ব উপাংশ এবং ভোল্টেজের গুণফলকে এটা হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বলি। তো এখানে আমাদের দেখেন সূত্রটা একটু দেখেন, এখানে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ দ্বারা প্রকাশ করি। এটার প্রাথমিক যে সূত্র এটা হচ্ছে বিআই কস থিটা, এটা দিয়ে আমরা বের করতে পারবো। আর একটা হচ্ছে আই স্কোয়ার এক্স, এক্স মানে কি রিঅ্যাক্ট্যান্স, এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সও হইতে পারে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হইতে পারে। তার মানে এইখানে কি আপনার টোটাল রিঅ্যাক্ট্যান্স। তো এই টোটাল রিঅ্যাক্ট্যান্সটা কিভাবে বের করবেন বলেন তো, এক্সএল মাইনাস এক্সি, মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে আপনি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা মাইনাস করবেন, তাইলে কি পেয়ে যাবেন আপনার যে টোটাল সার্কিটের টোটাল মানে সিরিজ সার্কিটের টোটাল রিঅ্যাক্ট্যান্সটা পাওয়া যাবেন। ঠিক আছে, পরে এককটা তো বললামই, একক হচ্ছে ভিএআর। ভিএআর হচ্ছে ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ বা কেভিএআর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এটা কিন্তু আপনারা প্যাচ লাগাবেন, অনেক প্যাচ লাগাবেন, সেই জন্য অবশ্যই এইগুলো একটু খাতার মধ্যে লিখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, নাইলে কিন্তু ম্যাথ বুঝবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আপনার যে সার্কিটের টোটাল যে পাওয়ারটা ওইটা। এখন কথা হচ্ছে যে সার্কিটে আপনি দেখছেন যে দুইটা পাওয়ার আছে, একটা হচ্ছে প্রকৃত পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার, আরেকটা হচ্ছে এখন যেটা দেখলেন রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন এই দুইটা পাওয়ারে যখন আপনি ভেক্টরিক্যালি যোগ করবেন তখন কিন্তু আপনি এই অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন অ্যাপারেন্ট পাওয়ার, তো অ্যাপারেন্ট পাওয়ার বা কমপ্লেক্স পাওয়ার বা আপাত পাওয়ার, এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট সমূহের গুণফলকে আপাত পাওয়ার বলে। একে এস দ্বারা প্রকাশ করি আমরা। অ্যাপারেন্ট পাওয়ারের প্রাথমিক যে সূত্রগুলো দেখেন একটু, হ্যাঁ, এখানে আমরা বিআই দ্বারা আমরা অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারি, এবং আই স্কোয়ার জেড, জেড মানে কি ইম্পিডেন্স, আর ইম্পিডেন্স আমরা সিরিজ সার্কিটে কীভাবে বের করি বলেন তো, আর প্লাস এক্স এল মাইনাস এক্সি, এরকমভাবে আমরা তো জেড বের করি। ঠিক আছে, এরকমভাবে আপনার যদি আপনি অ্যাপারেন্ট পাওয়ার এই সূত্র দিয়ে বের করতে চান তাহলে কিন্তু আপনার জেডটা এই সূত্র দিয়ে বের করে তারপর আগাইতে হবে। একক হচ্ছে বিএম, ভোল্ট এম্পিয়ার। বি এর ফুল মিনিং হচ্ছে যে ভোল্ট এম্পিয়ার এবং কে ভিএ। তো আপনি যদি কে ভিএ একক যদি মনে করেন যে আপনার বিএ আছে, কে বিএতে কনভার্ট করা লাগবে, মানে প্রশ্নের মধ্যে চাইছে, তাহলে কি করবেন আপনি, এই যে বিএ আছে না ওইটার কি করবেন 1000 দিয়ে ভাগ করে দিবেন। কে মানে কি কিলো, কিলো মানে কি 1000। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এইখানে দেখেন কি বলছে, দেখাও যে এসি সিস্টেমে পিওর রেজিস্টিভ লোড এর পাওয়ার ডিসি এর মতোই, অথবা শো দা পি ইকুয়াল টু বিআই। ঠিক আছে, তো কথা হচ্ছে যে যদি মনে করেন যে আপনার এসি একটা সার্কিট, এই সার্কিটটা একটু দেখেন ভালো করে, এটা কি আপনার একটা এসি সার্কিট, কিন্তু লোড হিসাবে কি আছে, একটা পিওর রেজিস্টর আছে। সুতরাং যদি পিওর রেজিস্টর থাকে লোড হিসাবে তখন কিন্তু আপনি নর্মাল যোগ করে ফেলবেন, ভেক্টরিক্যালি ক্যালকুলেশন করা লাগবে না, নর্মাল যোগ বিয়োগ করে আপনি ম্যাথ সলভ করে ফেলতে পারবেন, এই জিনিসটাই আর কি। ঠিক আছে, এটা আমরা ডিফারেন্সিয়েশন করে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো এখানে প্রমাণ করে করা হয়েছে, তো আমরা প্রমাণটা দেখব না। ঠিক আছে, তো এখানে বিকল্প পদ্ধতিও আছে। বিকল্প পদ্ধতিটা ইজি। দেখেন যখন আপনার রেজিস্টিভ লোড থাকবে তখন কি হইতেছে, যখন রেজিস্টিভ লোড তখন ভোল্টেজ আছে না, এই ভোল্টেজের উপরেই কি থাকবে, কারেন্টটা থাকবে, মানে ইন ফেজে থাকবে। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত বলেন তো, থিটা কত, মধ্যবর্তী কোণ কত বলেন তো, থিটা কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো এখন আপনি তো জানেন কি পাওয়ারের সূত্র কি, অ্যাক্টিভ পাওয়ারের পি ইকুয়াল টু বি আই কস থিটা। তো ভি জানেন, আই জানেন, কস থিটার জায়গায় বসায় দিবেন থিটাটা। তাহলে এইভাবে আপনারা ম্যাথগুলো করে ফেলতে পারবেন। আমরা অবশ্যই ম্যাথ করলে আরও ভালো বুঝতে পারবেন।
আচ্ছা, এখানে আরো দেখানো হয়েছে যে প্রুভ দ্যাট পিওর ইন্ডাকটিভ লোড, মানে এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ লোড, পিওর ইন্ডাকটিভ লোড, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে যদি শুধু ইন্ডাকটিভ লোড হয়, পিওর ইন্ডাকটিভ লোড হয়, তখন কিন্তু আপনার পাওয়ার অপচয় শূন্য, মানে কোনো পাওয়ারই নেবে না। ঠিক আছে, যা নেবে আবার তা ফেরত দিয়ে দিবে। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব ক্ষেত্রে এরকম পসিবল না। যদি আপনার ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টরের অবশ্যই ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, হয়তোবা খুবই কম থাকবে, খুবই নগণ্য থাকবে। আচ্ছা, ঠিক আছে। ক্যাপাসিটর, পিওর ক্যাপাসিটর দেখেন, এখানে একটা আমাদের সার্কিট আছে, এই সার্কিটে কি আছে, একটা পিওর ক্যাপাসিটর কানেক্ট করা আছে। তো যদি পিওর ক্যাপাসিটর এরকমভাবে কানেক্ট করা থাকে, তখন কিন্তু আপনার পাওয়ার অপচয় শূন্য। তাহলে পাওয়ার অপচয় শূন্য বলতে যদি বলে যে পি বের করো, তাহলে কি পাবেন, শূন্যই আপনার আনসার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, পরবর্তীতে যাই। এখন কথা হচ্ছে, আপনি তো 3টা পাওয়ার শিখলেন, কি কি পাওয়ার শিখলেন বলেন তো? একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার শিখলেন, তারপর রিঅ্যাক্টিভ পাওয়ার শিখলেন, অ্যাপারেন্ট পাওয়ার শিখলেন। এখন 3টা পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? এস ইকুয়াল টু পি প্লাস মাইনাস জে কিউ। এটা হচ্ছে আপনি পোলার ফর্মে যদি লিখতে চান আর কি, তাহলে যখন আপনি যে প্রথম যে উপাংশ, আনুভূমিক উপাংশ যেটা পি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে আপাত পাওয়ার। ঠিক আছে, এখন আপনি ট্রায়াঙ্গেল যদি চিন্তা করেন, তাহলে দেখেন ট্রায়াঙ্গেলটা এইখানে এক্স অক্ষ বরাবর যে পোর্শনটা আছে, বাহুটা আছে, ওইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে আপনার আপাত পাওয়ার। এবং এইখানে যে কোণটা আছে এটা হচ্ছে থিটা। থিটা মানে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল, এটা কিন্তু আপনার ফেজ অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা দেখেন উপরের চিত্রতে যথাক্রমে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড পাওয়ার ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের পাওয়ার ত্রিভুজ। ঠিক আছে, এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু অনেকগুলো ত্রিভুজ হয়ে গেছে অলরেডি। কি কি ত্রিভুজ শিখে ফেলছি আমরা বলেন তো? এটা হচ্ছে আমাদের পাওয়ার ত্রিভুজ। তারপর হচ্ছে কারেন্টের একটা ত্রিভুজ আছে, বলেন তো? কারেন্টের একটা ত্রিভুজ ছিল না? এটা হচ্ছে যে আই এর দুইটা উপাংশ, একটা হচ্ছে আই কস থিটা, আরেকটা কি আই সাইন থিটা। পাওয়ারের এটা হচ্ছে পাওয়ারের, এটা হচ্ছে কারেন্টের। আরেকটা কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আছে না? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি জেড, মানে কি ইম্পিডেন্স, তারপর রেজিস্ট্যান্স, আর এখানে কি রিঅ্যাক্ট্যান্স। এটা হয়ে গেল আমাদের ইম্পিডেন্স ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কিন্তু অলরেডি আমরা 3টা পেয়ে গেছি। ঠিক আছে, তো ত্রিভুজগুলো আমাদের মাথার মধ্যে রাখা লাগবে। ঠিক আছে, ত্রিভুজ 3টা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, তাহলে দেখবেন ম্যাথগুলা আপনার ইজি হয়ে গেছে। ঠিক আছে, এখন আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরটা আমরা একটু দেখার চেষ্টা করব, খুবই ইম্পর্ট্যান্ট পাওয়ার ফ্যাক্টর। দেখেন, এই যে আমরা যে গত 3টা ত্রিভুজ পড়লাম না, 3টা ত্রিভুজ থেকে আপনি থিটার মানটা বের করতে পারবেন। ঠিক আছে, তারপর থিটার মাধ্যমে আপনি পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলতে পারবেন। তার মানে পাওয়ার ফ্যাক্টর যদি চাই, আপনার 3টা ত্রিভুজ আছে না, আমরা যে 3টা ত্রিভুজ শিখলাম, এই 3টা ত্রিভুজ মাথার মধ্যে রাখবেন, মানে আনার চেষ্টা করবেন। এই যে উপরে যে মাত্র যে দেখলাম, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে ইম্পিডেন্স, আর একটা কারেন্ট, মাথায় আনবেন, দেখবেন যে আপনি পাওয়ার ফ্যাক্টরটা পারে ফেলবেন। যদি আপনার প্রশ্নের মধ্যে চাই যে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কিত কোনো প্রশ্ন আর কি। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরটা দেখেন, অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল এর কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। হ্যাঁ, যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা। তাহলে পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা কি পাইলাম বলেন তো? পাওয়ার ফ্যাক্টরের সূত্র পাইলাম কি কস থিটা। ঠিক আছে, এই কস থিটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের সূত্র। এখন এই থিটাটা কিন্তু আমরা এই যে উপরে যে ত্রিভুজ আছে না, এই ত্রিভুজ থেকে কিন্তু দেখেন, এইখান থেকে আমরা যে ত্রিভুজ আছে এইখান থেকে আমরা বের করে ফেলতে পারি, এখান থেকেও
এই যে এই থিটাটা বের করে ফেলতে পারি, এইখান থেকেও থিটাটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে মূল কথা হচ্ছে যে আপনার থিটাটা কিন্তু এই ত্রিভুজ থেকে বের করে ফেলতে পারবেন। কিভাবে বের করবেন আমরা ম্যাথ করলে আরও ভালো বুঝবেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন পাওয়ার ফ্যাক্টরের সূত্র, তো আচ্ছা পাওয়ার ফ্যাক্টরের সূত্র কিভাবে আসছে ওইটা একটু দেখেন। পাওয়ার ফ্যাক্টরের সূত্র মানে হচ্ছে যে cos থিটা ইকুয়াল টু কি অতি ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে এই যে পাওয়ার ত্রিভুজের ভূমি কি আছেন, এই যে এটা, ঠিক আছে, আর অতিভুজটা কি, এটা আপাত পাওয়ার। তাহলে এইখানে এটাই মানে আমরা বসাইছি অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। তারপর এই যে পাওয়ারের সূত্র যেটা আমরা একবারে অ্যাক্টিভ পাওয়ার কি বিআই কস থিটা, অ্যাপারেন্ট পাওয়ার কি পিআই, তারপর কস থিটা। আরেকটা সূত্র কি আমরা লিখতে পারি বলেন তো, যদি আপনি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল চিন্তা করেন, তাহলে এটা যদি জেড হয়, এটা যদি আপনার থিটা হয়, এটা যদি আর হয়, এটা যদি এক্স হয়, তাহলে আপনার কস থিটা ইকুয়াল টু কি বলেন তো, আর বাই জেড। এখন আর বাই জেড কীভাবে লিখলাম বলেন তো, কস থিটার সূত্র কি বলেন তো, লম্ব বাই অত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের লম্বটা কি, ও সরি কস থিটার সূত্র তো ভূমি বাই অত্রিভুজ, লম্ব লিখলাম কেন, ভূমি বাই অত্রিভুজ। হ্যাঁ, ভূমি বাই অত্রিভুজ, তাহলে কস থিটার সূত্র হচ্ছে আমাদের ভূমি বাই অত্রিভুজ, আর হচ্ছে কস থিটা। তো এখানে ভূমিটা হচ্ছে আর এবং অতিভুজ কি জেড। ঠিক আছে, এরকমভাবে আমরা বের করে ফেলতে পারি। তাহলে পাওয়ার ফ্যাক্টরের সূত্র কয়টা, মোট 4টা সূত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, 3টা হইল। ঠিক আছে, আচ্ছা পরে 3 টাইপ অফ পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কয় প্রকার বলেন তো, 3 প্রকার। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 3 প্রকার, একটা হচ্ছে ইউনিটি পাওয়ার, ল্যাগিং পাওয়ার, লিডিং পাওয়ার। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 3 প্রকার। আচ্ছা, তাহলে যখন কোনো এসি সার্কিটে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড সমান হয় তখন এটা রেজিস্টিভ, এটা হচ্ছে যে রেজিস্টিভ লোড হয়ে যায় আর কি। মনে করেন এটা হচ্ছে আপনার একটা সার্কিটের মধ্যে কি আছে বলেন তো, এটা হচ্ছে আপনার একটা সোর্স, এটা হচ্ছে আপনার একটা রেজিস্টর, এটা ইন্ডাক্টর, এটা হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, এখন এই সার্কিটে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি সমান হয়ে যায় তখন আপনার ইম্পিডেন্সটা কত হয় বলেন তো। আমরা কিভাবে সিরিজ সার্কিটের ইম্পিডেন্স বের করি, আর প্লাস এক্সএল মাইনাস এক্সসি। এখন তাহলে এটুকু মানে এক্সএল মাইনাস এক্সসি, এক্স এবং এক্সসি এর মান যদি সমান হয় তাহলে কি এখানে 0 হবে, তাহলে জেড ইকুয়াল টু কি আর, তার মানে এটা কি হয়ে যাইতেছে আপনার রেজিস্টিভ লোড হয়ে যাইতেছে। যদি রেজিস্টিভ লোড হয়ে যায় তাহলে আপনি কি করবেন, ডিসি সার্কিটের মতো ক্যালকুলেশন আঁকাবেন, মানে নর্মাল যোগ বিয়োগ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, ওই অবস্থায় বিদ্যমান পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে, এতে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল 0। তাহলে যখন আপনার রেজিস্টিভ লোড থাকে, রেজিস্টিভ লোডে দেখেন ভোল্টেজ আছে এটা, ঠিক আছে ভোল্টেজ, তারপর কারেন্ট কি আছে এর উপরে, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি মানে ফেজ অ্যাঙ্গেল। তাহলে cos 0 ডিগ্রি সমান কি 1। ঠিক আছে, cos 0 ডিগ্রি সমান 1, এই জিনিসটাই বলছে ওরা। হ্যাঁ, আচ্ছা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর তো আমরা 3 ধরনের বলছিলাম, একটা হচ্ছে ইউনিটিটা তো বুঝলামই, যদি রেজিস্টিভ লোড হয়, এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা। ঠিক আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পরিমাণ যদি আপনার বেশি হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থেকে, তো এটা হচ্ছে আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে আর কি সার্কিটে। হ্যাঁ, তো এই ফেজিং ওয়েবশেপে আমরা কীভাবে আঁকি ওটা কিন্তু দেখছিলাম। আচ্ছা একটু মনে রাখেন, তাহলে এখন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া থাকবে না এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা লিডিং পাওয়ার ফ্যাক্টর।
ঠিক আছে, আপনার কিন্তু বের করা লাগবে। কিছু জিনিস দেখে আপনি বুঝতে পারবেন পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং না লিডিং। প্রথমে আপনার দুইটা সিস্টেম আছে পাওয়ার ফ্যাক্টর বোঝার। এক নাম্বার সিস্টেমটা দেখেন, এক নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনার এই যে ইম্পিডেন্সটা আছে না, ইম্পিডেন্সটা আপনি দেখবেন। ইম্পিডেন্সটা যদি এই যে থিটা আছে না, এই থিটার আগে প্লাস আছে না, তার মানে কি আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে ইম্পিডেন্সের যে ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সের এইখানে আপনার যদি পজিটিভ আসেন তাহলে আপনার এটা হচ্ছে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবং আরেকটা সিস্টেম কি আছে বলেন তো, আরেকটা হচ্ছে যে যদি পুলার ফর্ম যদি চিন্তা করেন, তাহলে পুলার ফর্ম যদি চিন্তা করেন এইখানে কি আছে, যদি প্লাস চিহ্ন আসে, প্লাস প্লাস এখানে রিয়াক্ট্যান্স মানে ক্যাপাসিটি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স আসে, এরকম আসে পোলার ফর্মে, তখন কিন্তু আপনার এটা কি হয়ে যাবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন এটা হচ্ছে আপনি ইম্পিডেন্স দেখে আপনি বুঝতে পারতেছেন এটা ল্যাগিং না লিডিং পাওয়ার ফ্যাক্টর। আরেকটা কি সিস্টেম আছে, আরেকটা হচ্ছে আপনি কারেন্ট দেখে বুঝতে পারবেন। এখানে দেখেন কারেন্ট আছে না, কারেন্টে কি আছে, মাইনাস আছে থিটার আগে, এজন্য এটা ল্যাগিং। তার মানে মনে রাখতে হবে যদি আমার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় তাহলে ইম্পিডেন্সের আগে কি কোণের আগে পজিটিভ এবং কারেন্টের কোণের আগে নেগেটিভ হবে। ঠিক আছে, এই দুইটা কারেন্ট এবং ইম্পিডেন্স দেখেই আমরা বুঝতে পারি যে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং না লিডিং। আচ্ছা, এখন লিডিং পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে বুঝবো? লিডিং পাওয়ার ফ্যাক্টরটা যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বেশি হয় কার, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে, তখন এটা হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরটাও আমরা দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে যে আপনি ইম্পিডেন্স দেখে বুঝবেন, এই যে ইম্পিডেন্সটা আপনি দেখে বুঝবেন, এইখানে যদি মাইনাস আসে থিটার আগে, তাহলে এটা হচ্ছে আপনার লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি কারেন্টের আগে প্লাস আসে তাহলে এটা কি হচ্ছে আপনার লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এখন আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখি। এখানে হচ্ছে যে একটি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 80%, ল্যাগিং বলতে কি বোঝাই? একটি এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 80% বলতে বোঝায় ইহা দ্বারা একটি ইন্ডাকটিভ সার্কিট প্রকাশ করে। ইহার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 80% ল্যাগ। তার মানে আপনি যত পাওয়ার, মনে করেন যে 100 ওয়াট পাওয়ার উৎপাদন করতেছেন, তাহলে আপনার কাজে লাগতেছে কত, 80 ওয়াট কাজে লাগতেছে। ঠিক আছে, ইহা দ্বারা বোঝায় কারেন্ট ভোল্টেজ থেকে পিছনে। এবং এখানে যে পাওয়ার আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান কি, কস থিটা। তো এখানে যদি 0.8 হয় তাহলে আপনি থিটার মানটা বের করে ফেলতে পারেন না, তাহলে কস ইনভার্স 0.8। এভাবে আপনি যদি থিটার মানটা বের করেন তাহলে কত পাবেন, 36.86 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার থিটার মান। এই থিটা দ্বারা বোঝানো হইতেছে যে যদি লিডিংয়ে থাকে তাহলে এটা হচ্ছে আপনার ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা কি হইতেছে, এই কারেন্ট থেকে পিছনে আছে, মানে এই ভোল্টেজ থেকে এটা যদি ভোল্টেজ ধরেন, এটা যদি কারেন্ট ধরেন, এর মধ্যবর্তী কোণ কত, থিটা যদি হয়, তাহলে এই থিটা কোণ কি আছে, সামনে আছে, এটা হচ্ছে লিডিং মানে কি আগায় আছে আর কি, এরকম। আচ্ছা, পরে দেখেন, ইহা একটি ইন্ডাকটিভ সার্কিটের ইহা মোট উৎপন্ন পাওয়ারের 80% কার্যকরী পাওয়ারে রূপান্তর করে। এখানেই বলে দিছি এক কথাই, যেটা হচ্ছে আপনি যদি 100 ওয়াট উৎপন্ন করেন, ওইটা 80% আপনার কাজে লাগতেছে, মানে 80 ওয়াট কাজে লাগতেছে। ঠিক আছে, এরকম আরও ছোটোখাটো প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট আছে, ওইগুলো আপনারা একটু দেখে নেবেন আমাদের পিডিএফ থেকে। হ্যাঁ, তো আমরা এখন কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো আমাদের লাগবে ম্যাথ করতে গেলে। ঠিক আছে, শুধু সূত্র যদি মনে করেন যে মুখস্থ করে ম্যাথ করে ফেলবো তাইলে কিন্তু হবে না, তাহলে ম্যাথ বুঝতে একটু কষ্ট হইতে পারে। এজন্য আমাদের উচিত হবে যে আমরা যে থিওরিগুলো পড়ছি ওইগুলো মাথার মধ্যে রাখা আর কি, স্টোরেজ করা, তাহলে বিষয়গুলো
সহজ হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন সূত্রগুলো দেখেন, এখানে তাৎক্ষণিক কারেন্টের সূত্রটা কি বলেন তো? তাৎক্ষণিক কারেন্টের সূত্রটা, এই সূত্র এখন যে সূত্রগুলো দেখবো ওই সব সূত্র কিন্তু আপনারা দেখে আসছেন, আমরা বেসিক বিষয়গুলোর মধ্যে দেখে আসি। তাৎক্ষণিক কারেন্ট হচ্ছে I ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি, তাৎক্ষণিক ভোল্টেজ V ইকুয়াল টু বি ম্যাক্স সাইন ওমেগা টি, প্লাস মাইনাস হবে আর কি প্রয়োজন অনুসারে। আর ওমেগা সূত্রটা কি বলেন তো? 2πf। আচ্ছা, আবার টাইম ডাইমন্ডের সূত্র হচ্ছে এটা, যদিও আমরা এই টাইপের ম্যাথ খুবই কম করব। তারপর কার্যকরী মান, কার্যকরী মানের আরেকটা সূত্র কি আছে? কার্যকরী মান বা আরএমএস ভ্যালু, ঠিক আছে। তো এখানে কার্যকরী মানের সূত্র যেটা, এটা কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের যে আরএমএস মান আছিল ওইটা আর কি, আই আরএমএস ইকুয়াল টু কি আই ম্যাক্স বাই √2। এখন এখানে আপনি যদি ক্যালকুলেটর চাপেন 1/√2 তাহলে কত আসে বলেন তো? আই ম্যাক্স, তাহলে ক্যালকুলেটর যদি চাপেন 0.707 আই ম্যাক্স আসবে, ঠিক আছে। এইভাবে আপনারা এই সূত্রগুলো আমাদের মাথায় রাখা লাগবে। তারপর গড় পাওয়ারের সূত্র তো আছে, আই এভারেজ ইকুয়াল টু 2 আই ম্যাক্স বাই পাই 0.636 আই ম্যাক্স। হ্যাঁ, এই পাওয়ারগুলো, এই সূত্রগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে যে কার্যকরী এবং গড় মানের মধ্যে যে সম্পর্ক আছে এটা একটু আমাদের মনে রাখা লাগবে। কার্যকরী এবং গড় মানের মধ্যে সম্পর্ক হচ্ছে আই আরএমএস ইকুয়াল টু 1.11 ইন্টু আই এভারেজ। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আই আরএমএস ভ্যালু বাই এভারেজ, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। আমাদের সূত্রগুলো লাগবে। এবং ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু কত হয় বলেন তো? 1.11 হয়। তারপর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। তাহলে অ্যামপ্লিটিউড ফ্যাক্টরটা আমরা 1.414 পাই। পিক ফ্যাক্টর এবং ফর্ম ফ্যাক্টর, এইখানে যে ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টরের মধ্যে যে সম্পর্ক আছে এটা, পিক ফ্যাক্টর ইকুয়াল টু 1.272 ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, পরে পাওয়ারের যে সূত্র আছে তিনটা, কি সূত্র আছে দেখেন, এখানে একটু সূত্রগুলো লেখা হয় নাই। প্রত্যেকটা পাওয়ারের কিন্তু আমাদের সূত্র কয়টা বলেন তো? দুইটা করে সূত্র। এখন সূত্রগুলো আমি একটু লেখা দিই। এটা হচ্ছে বিআই কস থিটা, তাহলে এটা হচ্ছে যে আপনি আই স্কোয়ার আর দিয়ে বের করে ফেলতে পারবেন। এই পাওয়ারটা, অ্যাক্টিভ পাওয়ারটা আমরা বিআই কস থিটা দিয়ে বের করতে পারবো, আই স্কোয়ার আর দিয়ে বের করতে পারবো। অ্যাক্টিভ পাওয়ারটা আমরা আই স্কোয়ার এক্স মানে রিয়াক্টান্স, আই স্কোয়ার রিয়াক্টান্স দ্বারা বের করে ফেলতে পারবো। এবং অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র কি? আই স্কোয়ার জেড ইম্পিডেন্স। এরকম আমরা প্রত্যেকটা পাওয়ারের দুইটা করে সূত্র, এই একটা সূত্র, এই আর একটা সূত্র। হ্যাঁ, আচ্ছা। এবং এই মানগুলা যখন আমরা পাওয়ার যখন বের করব তখন কিন্তু আমাদের ভ্যালুগুলা কিসে নেওয়া লাগবে? আরএমএসে নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, একাধিক জেনারেটরের ভোল্টেজ এবং কারেন্ট থাকলে, দেওয়া থাকলে তাহলে আমাদের কি করা লাগবে? প্রথমে আরএমএস করে তারপরে প্রত্যেকটার উপর স্কোয়ার দিয়ে রুট দিয়ে নিব, ঠিক আছে। এইভাবে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, তারপর কি হয়েছে যে মিটার সময় আরএমএসে পাঠ দিবে, সবসময় আরএমএস ভ্যালু নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো তারপর হচ্ছে যে থিটা এর সামনে পজিটিভ থাকলে ওয়েভ শেপ থিটা হতে 0 ডিগ্রি সামনে থেকে আঁকবো। মানে যদি আমরা যখন ওয়েভ শেপ আঁকবো তখন কিন্তু আমাদের এইটুকু কাজে লাগবে। যখন ওয়েভ শেপ আঁকবো তখন যদি থিটা থাকে, থিটার সামনে যদি পজিটিভ থাকে তাহলে আমরা ওয়েভ শেপটা মনে করেন যে আমরা এখান থেকে নর্মালি 0 থেকে আঁকি। যদি পজিটিভ থাকে তাহলে আমরা কি করব? সামনে থেকে আঁকবো, এই থিটা ডিগ্রি সামনে থেকে এইখান থেকে আঁকা শুরু করব আর কি, এটাই মূল কথা। তারপর হচ্ছে যে এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। তারপর
কস করতে 90 ডিগ্রি বিয়োগ করব। তো আমরা নর্মালি দেখবেন যে যখনই তাৎক্ষণিক ভোল্টেজ বা কারেন্ট দেওয়া থাকবে, সাইন অথবা কস দেওয়া থাকবে, তো আমরা যখন ক্যালকুলেশন করব সবটা এক সাইনকে অথবা কসকে একভাবে রূপান্তর করে তারপর আমরা ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করব। তাহলে সাইনকে কসে 90 ডিগ্রি মাইনাস করব, সাইনকে কসকে সাইন করতে গেলে 90 ডিগ্রি করব, যোগ করব। তাহলে কসকে সাইন কনভার্ট করতে 90 ডিগ্রি যোগ, আর সাইনকে কস করতে 90 ডিগ্রি বিয়োগ। একটু মনে রাখবেন, হ্যাঁ। কস থাকলে থিটা ডিগ্রির সাথে 90 ডিগ্রি যোগ করে সাইনে কনভার্ট করে রূপান্তর করা যায়। ঠিক আছে, এটাই। আরেকটা হচ্ছে যে আমরা যখন আঁকবো, ওয়েভ শেপ আঁকবো, ওই সময় আমাদের কি করা লাগবে, নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালুতে রূপান্তর করতে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে নেগেটিভ ভ্যালুরে আমরা যদি পজিটিভ ভ্যালুতে রূপান্তর করতাম চাই, দেখেন এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটারে এখানে মাইনাস আছে, এই মাইনাসকে যদি আমরা পজিটিভ এখানে পজিটিভ আনতে চাই, এই জন্য আমরা কি করছি, 180 ডিগ্রি মাইনাস করছি। ঠিক আছে, মাইনাস করে এখানে মাইনাস চিহ্নটা উড়াইয়া দিছি 180 ডিগ্রি। তারপর ইন্ডাক্টরের কারেন্ট এবং ভোল্টেজগুলো আমরা এই সূত্রগুলো দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন এই সূত্রগুলো আপনার মাথায় রাখা লাগবে। আরেকটা কি আছে এখানে আবার আমাদের একটা বিষয় আছে, রেডিয়ান। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, পায়ের মান কত বলেন তো? পায়ের মান হচ্ছে যে 3.1416 নাকি? তো এটা, হ্যাঁ। এখন পায়ের মান আমরা বিভিন্ন যখন ওমেগা বের করব, ওমেগা কি 2 পাই এফ। তাহলে এখানে পায়ের মান আমরা কি এটা ভ্যালু, আর একটা হচ্ছে পাই ইকুয়াল টু কত ডিগ্রি, পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এই জিনিস দুইটা কিন্তু আমাদের লাগবে। পাই এর মান হচ্ছে 3.1416 আর পাই সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা আজকে ম্যাথ করে ফেলার চেষ্টা করি এক দুইটা। আচ্ছা, আমরা এই ম্যাথটা এখন করে ফেলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু প্রশ্নটা ভালো করে দেখব, দেন ম্যাথ করে ফেলার চেষ্টা করব। দেখেন প্রশ্নের মধ্যে কি চাইছে আমাদের, প্রশ্নের মধ্যে চাইছে যে ফাইন্ড দ্য সাম। ফাইন্ড দ্য সাম বলতে হচ্ছে যে এখানে দেখেন আপনার কারেন্ট কি আছে, একটা কারেন্ট I1 কারেন্ট দেওয়া আছে, মানে I1 কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার তাৎক্ষণিক কারেন্ট। I2 কারেন্ট আছে। এখন এই দুইটা কারেন্ট আপনার যোগ করা লাগবে। এখন এই দুইটা কারেন্ট আপনি যোগ করে টোটাল কারেন্টটা আপনার বের করবেন। এখন এই কারেন্টটা বের করার জন্য আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, ওইটাই আপনার দেখার বিষয় মূলত। দেখেন আপনার যে কারেন্ট আছে না, এই কারেন্টারে আমরা নর্মালি এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কি করব, দেখেন যদি ইকুয়েশন দেওয়া থাকে, আচ্ছা আমরা সলিউশন করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, তো আমাদের I1 সমান কত দেওয়া আছে বলেন তো? I1 টি ফাংশন 4 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি দেওয়া আছে আমাদের, এত এম্পিয়ার। আচ্ছা, তারপর I2 দেওয়া আছে কত বলেন তো? I2 অ্যামপ্লিটিউড কত আছে, 5 sin ওমেগা টি মাইনাস 20 এম্পিয়ার। হ্যাঁ, এখন কথা হয়েছে যে এই কারেন্ট এবং নিচের কারেন্ট, দুইটা কারেন্ট যোগ করা লাগবে। তো এই দুইটা কারেন্টকে আপনি যখন যোগ করবেন তখন একটু কাজ করে নেবেন। কি কাজ করবেন, এটারে কসটা উঠায় দিবেন,
এখানে সাইনটা উঠাই দিবেন। তাহলে এই যে ইকুয়েশনটারে আপনি লিখতে পারেন কস অ্যাঙ্গেল হচ্ছে আপনার 30 ডিগ্রি। ঠিক আছে, এটা এটুকু লিখতে পারেন। ঠিক আছে, এখন এইটুকু এই লাইনটারে আপনি লিখতে পারেন, এইটুকুরে সমান আপনি লিখতে পারেন 5। অ্যাঙ্গেল কত আছে বলেন তো? এখানে অ্যাঙ্গেল কত আছে? -20 ডিগ্রি। ঠিক আছে, এটা আপনি লিখে ফেলছেন। ও সরি, হবে না, এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বলতে দেখেন উপরে কি আছে, আমাদের কস আছে, আর এইখানে কি আছে সাইন। তাহলে এই সাইন আছে না, এই সাইনটারে আমরা কসে কনভার্ট করে ফেলার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু ওইখানে পড়ছিলাম সাইন রে কসে যদি কনভার্ট করতে চাই তাহলে কি করব, 90 ডিগ্রি মাইনাস করব। এই যে ওমেগা টি থেকে 90 ডিগ্রি মাইনাস করব। তাহলে আমরা লিখতে পারি 5 সাইন। সাইনের জায়গায় কি হয়ে যাবে, কস হয়ে যাবে। সাইনের জায়গায় কস হয়ে যাবে। তারপর ওমেগা টি থেকে মাইনাস হচ্ছে 20 মাইনাস হচ্ছে 90। তাহলে এই যে সাইনের জায়গায় কস লেখার জন্য এখানে কিন্তু -90 দিছি। ঠিক আছে, এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কীরকম আসে বলেন তো? ক্যালকুলেশন করার পর আমরা পাইলাম 5, আর এইখানে 90 আর 10 যোগ করলে কত হয়, অ্যাঙ্গেল -110 হয়। ঠিক আছে, এখন দেখেন এটাও সাইনে না, এটা কসে, এটাও কসে। তারপর আমরা কি করলাম, কনভার্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইটুকু এবং এইটুকু যোগ করা। এটা কি ফর্ম হয়েছে বলেন তো? এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। এই পোলার ফর্মে আমরা যোগ করে ফেলব। এখন তাহলে i ইকুয়াল টু হচ্ছে i1 প্লাস i2, i1 প্লাস i2। এখন এই দুইটা ভ্যালু যদি আমরা যোগ করতে চাই, 4 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে i1, আর i2 হচ্ছে 5 মাইনাস 110, এটা হচ্ছে আমাদের i2। এখন কথা হচ্ছে এইটুকু আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন, আর নর্মালি ক্যালকুলেটারে করে ফেলবেন। এখন এটুকু আপনারা কিভাবে করবেন? ঠিক আছে, এটা যদি না পারেন তাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তাহলে এটা আপনার কমপ্লেক্স মোডে চলে যাবেন ক্যালকুলেটারে। হ্যাঁ, ক্যালকুলেটারে যায় কমপ্লেক্স মোডে যায়া এটুকু তুলে যোগ করে ফেলবেন। ঠিক আছে, তো আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি করা যায়। ওটা কি করা লাগবে, আপনার রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করা লাগবে, তারপর যোগ করা লাগবে। ঠিক আছে, যদি আপনারা ম্যানুয়াল করতে চান তো ম্যানুয়ালি করার দরকার নেই, ক্যালকুলেটরে করে ফেলবেন। আর শিখে রাখা ভালো, যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি শিখাই দেবো। হ্যাঁ, তো এটুকু যোগ করলে হচ্ছে আমাদের 3.218 হয়। অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত আসে, মাইনাস আসে, -56.97 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আসে। এখন কথা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে তো cos থিটা ছিল, sin থিটা ছিল। এজন্য কি করব আমরা, এখন ইকুয়েশনটা সুন্দর করে লেখার চেষ্টা করব। মানে এখানে একটা cos থিটা আনার চেষ্টা করব। তাহলে 3.218 cos ওমেগা টি মাইনাস কত, 56.97 হয়ে গেল। ঠিক আছে, এটাই হয়ে গেল আপনাদের আনসার। এভাবে ম্যাথটা করে ফেলবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। তো মূল কথা হচ্ছে যে এসি সার্কিট ভালোভাবে পারতে হইলে আমাদের অবশ্যই থিওরিগুলো ভালো জানতে হবে। দ্বিতীয়ত মাথায় রাখা লাগবে, এবং ম্যাথে কীভাবে অ্যাপ্লাই করি ওইটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।